সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল পুনর্খনন সহ বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নেবেন। শার্শা উপজেলার উলাসী যদুনাথপুর এলাকার খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। সময়ের ব্যবধানে এটি এখন প্রায় মৃত। খালটি পুনর্খনন করা হলে কৃষি ও জীবিকার নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন এলাকাবাসী। এছাড়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দর্শক, এই বিষয়ে জানাতে যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের আহমেদ। কথা বলছি তার সাথে। জুবায়ের, আজকে তো প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন, তো সেখানে তার কি কর্মসূচি রয়েছে এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। যশোরে আজকে আপনি জানেন যে আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী আসছেন। আসলে প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে যশোরে কিন্তু একেবারে তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে এক ধরনের উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। আমরা সকাল থেকে দেখেছি যে আমি এই মুহূর্তে যেখানে আছি এখানে ঠিক প্রধানমন্ত্রী জনসভা করবেন। এখন সকাল থেকেই কিন্তু এখানে লোক আসতে শুরু করেছেন। জনসভা কিন্তু বিকাল 3:30টায় শুরু হওয়ার কথা, অথচ আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এখানে জনসভা স্থলে লোক আসতে শুরু করেছে। এছাড়া প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যশোরে এসে পৌঁছননি। আমাদের কাছে যে তথ্য আছে যে 10:15 ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি যশোরে এসে পৌঁছবেন এবং সেখান থেকে তিনি সরাসরি যে উলসির যে খালের কথা আপনি বলছিলেন আমাদের সংবাদে, সেই খাল পুনঃখননের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি অংশ নেবেন। এছাড়া সেখানে একটি সুধী সমাবেশ হবে, সেই সুধী সমাবেশে তিনি অংশ নেবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া সেখান থেকে তিনি এই খাল খনন কর্মসূচি শেষ করে সোজা চলে আসবেন যশোরের 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিতে অংশ নিতে। নুজহাত, আপনাকে একটু জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে রাখি যে এই 500 শয্যা বিশিষ্ট যে মেডিকেল কলেজের কথা যশোরবাসী, যে এটা যশোরবাসীর দীর্ঘদিনের দাবি এবং এই দাবির কথা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একবার এই যশোরের এই ঈদগাহ ময়দানে কিন্তু একটি জনসভাতে ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার বাস্তবায়ন দীর্ঘদিন পরে হলেও হচ্ছে, এই জন্য কিন্তু যশোরবাসী অত্যন্ত খুশি বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া মেডিকেল কলেজ ছাড়াও কিন্তু মেডিকেল কলেজের যে কার্যক্রম, মেডিকেল কলেজের যে উদ্বোধনী কার্যক্রমের পর কিন্তু ওখানেও একটি সুধী সমাবেশ হবে, সেখানে তিনি যোগ করবেন। এরপরে কিন্তু 3:30টায় এই ঈদগাহ ময়দানে যে জনসভা হওয়ার কথা রয়েছে, সেই জনসভা হবে। আমরা একটু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের সাথে আছেন রবিউল ইসলাম, আমরা তার সাথে একটু কথা বলে জানতে চাইবো তাদের এই মুহূর্তের প্রস্তুতি এবং তারা কি প্রত্যাশা করছেন। আসলে আপনারা জানেন যে নির্বাচনের পরে দক্ষিণবঙ্গে এই প্রথম দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী যশোরে আসছেন। আপনারা লক্ষ্য করেছেন সকাল থেকেই হাজার হাজার লোক মাঠের আশেপাশে অবস্থান নিয়েছে, কারণ দীর্ঘ 17 বছরের অধিকার বঞ্চিত, উন্নয়ন বঞ্চিত যশোরবাসীর যে প্রত্যাশা, সে প্রত্যাশার প্রথম ধাপ আজকে পূরণ হবে। মেডিকেল কলেজ উদ্বোধন করবেন, উলসি খাল খনন করবেন এবং আরও অনেক উন্নয়নমূলক কাজে যোগ দেবেন। যশোরবাসীর যে আশা আকাঙ্ক্ষা ছিল দীর্ঘ 17 বছর যে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল, সেটি তারেক রহমানের হাত ধরে আবার যশোরের উন্নয়ন দেখতে পাবে যশোরবাসী। আজকে কিন্তু উৎসব আমাদের কোনো কমতি নেই। ভোর থেকেই বিভিন্ন অঞ্চল থেকে লোকজন পায়ে হেঁটে সমাবেশস্থলের দিকে আসছে। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে সমাবেশের অনেক অংশ পূরণ হয়ে গেছে এবং লোকজন আসছে। আমরা তো জানতে পেরেছি যে তিনি কিছু উদ্বোধনী কার্যক্রমে অংশ নেবেন। জি জি দর্শক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামের সাথে। এছাড়া কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জনসভা অংশগ্রহণ শেষেই যশোর থেকে তিনি বিকালের ফ্লাইটে আবার ঢাকা
দেশে ছেড়ে যাবেন। আমরা আসলে আপনাদেরকে যেটা জানিয়েছিলাম যে তিনি এখনো পর্যন্ত পৌঁছাননি, তার আগমন কেন্দ্র করে কিন্তু যশোরে নিশ্চিত নিরাপত্তা। দর্শক, আমরা শুনছিলাম যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের আহমেদ। পরবর্তীতে তার সাথে আমরা আবারও যুক্ত হব। যাচ্ছি পরের প্রসঙ্গে। নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার আপিল এখনও নিষ্পত্তি হয়নি। ঘটনার ১২ বছর পার হলেও আসামিদের সাজা কার্যকরের অপেক্ষায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এছাড়া সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও কোনো ধরনের সহায়তা পাননি নিহতদের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জে অন্য ৬ জনের সাথে খুনের শিকার হওয়া তাজুল ইসলামের কবরের পাশে প্রায়ই দাঁড়িয়ে থাকেন তার বাবা। সাথে বড় ভাইয়ের কবরের সামনে আসেন তাজুলের ছোট ভাইও। ঘটনার ১ যুগ পর এসেও পুত্র হত্যার বিচারের অপেক্ষায় অসহায় এক বাবা। অনেকভাবেই বলছি যে আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে আপিল বিভাগও সেইভাবে শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। জনাব তারেক রহমান সাহেব উনিও কিন্তু একজন ভাইহারা। তো আমি একজন ভাইহারা হিসেবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত কার্যকর হয়। আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা অপরাধীরা এখনো আসামিরা ধরা পড়ে নাই তাদেরকে অ্যারেস্টের ব্যাপারে যেন পদক্ষেপ নেন। নিহতদের সব পরিবারের গল্প একই রকম। হতাশায় দিন কাটছে ৭ পরিবারের সদস্যদের। স্বজন হারানোর ব্যথায় কাতর তারা। ছবির অ্যালবামের ভাঁজে আজও নিহত নজরুলের স্মৃতি খুঁজছেন তার স্ত্রী। নিম্ন ও উচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করলেও আপিল নিষ্পত্তি এবং রায় কার্যকর বিলম্ব হওয়ায় হতাশা প্রকাশ করেন মামলার বাদী। সরকারের উপরে নির্ভর করে ওনারা চাইলেই তো বিচারটা রায় সম্পূর্ণ হয়। তারপর আমরা প্রচন্ড ভয়ে ভীতিতে থাকি। সবাই বলে যে নূর হোসেন নাকি আয়সা পড়বে, নূর হোসেন নাকি আয়সা। ভাই আমরাই তো ক্ষতিগ্রস্ত, আসলে তো আমাদের উপরে প্রতিশোধ নেব, কারণ প্রচন্ড যুদ্ধ করছে এই মামলার জন্য। রাষ্ট্রপক্ষ বলছে আসামিরা মামলা বিলম্ব করার উদ্দেশ্যে আপিল করছে, তবে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আন্তরিকভাবে কাজ করছেন তারা। ফ্যাসিস্ট সরকারের সময় তারা আপিল করে দীর্ঘদিন মামলাটাকে ঝুলিয়ে রেখেছিলেন, কোনোভাবেই আপিল হিয়ারিং হয়নি। বর্তমানে লিভ টু আপিলের জন্য পেপার বুক তৈরির পর্যায়ে আছে। যে কোনো সময় এই মামলাটা চূড়ান্ত শুনানি হবে। ২০১৪ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জন অপহরণের শিকার হন। ৩-৪ দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়। ৭ খুনের মামলায় ২০১৭ সালের ১৭ জানুয়ারি রায় দেয় নিম্ন আদালত। ২০১৭ সালের ২২ আগস্ট উচ্চ আদালতের রায়ে নূর হোসেন ও র্যাবের সাবেক ৩ কর্মকর্তা সহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল থাকে। এছাড়া ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরে আসামিদের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত বার্তাকক্ষ। ভিসা জটিলতার মুখে পড়ছে বাংলাদেশিরা। বিদেশে পড়া, কাজ কিংবা ভ্রমণ, এই 3টি ক্ষেত্রে এখন বাংলাদেশিদের কঠিন বাস্তবতার মুখে পড়তে হচ্ছে। কোথাও জটিল প্রক্রিয়া, কোথাও কার্যত বন্ধ বাংলাদেশের ভিসা। বিশেষজ্ঞরা বলছেন ভিসা সংকটের জন্য মানহীন শিক্ষা ও অদক্ষতাই দায়ী। ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য প্রায় সব জায়গাতেই বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে গেছে। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সংকট? দায়টা আসলে কার? সাম্প্রতিক সময়ে বিদেশে উচ্চশিক্ষা কিংবা ভ্রমণের সুযোগ পেয়েও ভিসা পাচ্ছেন না অনেক বাংলাদেশি। কি যোগ্যতা থাকার কারণে 80 এবং 90 দশকে যারা গেছে তারা একটা ভালো উন্নত জীবন সেখানে পেয়েছে, সেই ট্রেন্ডটা কিন্তু এখন নাই। এখন আমরা দেখি অনেক সময়ই যে যেমন স্টুডেন্ট ভিসা নিয়ে যারা যায় ইউরোপ বা আমেরিকায়, তারা মানসিকতাই থাকে যে আমি ওখানে পার্মানেন্ট হব, কিন্তু তার সেই লেভেলের কোয়ালিফিকেশনটা তো থাকতে হবে যে সে প্রফেশনাল হিসেবে কাজ করবে। অনেকেই কিন্তু প্রফেশনাল হিসেবে চিন্তা করে না। শ্রমবাজারেও ভিসা জটিলতার সংকট স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশই বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ এবং কিছু ক্ষেত্রে সীমিত করেছে। জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু দক্ষ কর্মী গেলেও সংখ্যাটা সীমিত। কি কারণে বাজার বন্ধ হয়েছে সেইটা কিন্তু আমরা মূল্যায়ন করি না, বা মূল্যায়ন করা হলেও সেই অনুযায়ী প্রস্তুতিটা থাকে না। বাংলাদেশিদের একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশিরা সৎ এবং খাটতে পারে। তো শুধুমাত্র খাটনি দিয়ে কিন্তু সব কাজ হবে না। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কিন্তু এখন টেকনোলজি নির্ভর জায়গায় চলে আসছে, সেটা কনস্ট্রাকশন হোক বা যেগুলো প্রথাগত খাতগুলো আছে
ক্লিনিংয়ের কাজ, কনস্ট্রাকশনের কাজ, এসব জায়গাতেও কিন্তু টেকনোলজি চলে আসছে। এই যোগ্যতাগুলো যদি আমাদের এই ক্লাস 7-8 পাস করা ছেলে মেয়েদের না থাকে, তাহলে কিন্তু তারা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে। গত 8 বছরে ইউরোপ থেকে 4000-এর বেশি বাংলাদেশি দেশে ফেরত এসেছেন, আর যুক্তরাষ্ট্র গত 1 বছরে 322 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। পরিসংখ্যান বলছে পুরো বিশ্ব থেকে গড়ে 1 লাখের বেশি বাংলাদেশি প্রতি বছর জোরপূর্বক ফেরত আসছেন। এত সবের পরও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারের মতো দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করে দিয়েছে। আর পাশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত তো 2024-এর 5 আগস্টের পর এদেশের মানুষের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। আমাদের যে নতুন নির্বাচিত সরকার আছে, এই সরকারের আপনার কূটনৈতিক পর্যায় থেকে এটার একটা উদ্বেগ বাড়াতে হবে, এবং আমি মনে করি যে ট্রাভেল এজেন্সির ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে ট্রাভেল এজেন্সির সংশ্লিষ্টতা বাড়াতে হবে, যাতে করে আপনার ট্রাভেল এজেন্সি ডকুমেন্টসগুলো ভেরিফাই করে দিতে পারে, এম্বাসি এটা খুব সহজেই তাহলে ভিসা যোগ্য প্রার্থীগুলো বেছে নিতে পারবে। সংশ্লিষ্টরা বলছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অনেক নাগরিককে দেওয়া ভিসাও কোনো কারণ ছাড়াই মেয়াদ শেষের আগে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যেমন আমাদের সবচেয়ে বেশি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে গণপরিবহন খাতে। সরকার প্রতি কিলোমিটারে বাস ভাড়া 11 পয়সা বাড়ালেও তা নিয়ে রাজশাহীতে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চালক ও তাদের সহকারীরা সন্তোষ প্রকাশ করলেও ক্ষোভ জানান যাত্রীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গতকাল সরকার পরিবহন সেক্টরেও প্রতি কিলোমিটারে 11 পয়সা বৃদ্ধি করেছে। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহী মহানগরীর শিরলস্থ ঢাকা বাস টার্মিনাল এলাকায়। এখান থেকে যাত্রীরা ভাড়া বৃদ্ধির বিষয়ে কি বলছে তা জানবো। আসলে ভাড়াটা বাড়ানোর আগে চিন্তা ভাবনা করা আরও উচিত ছিল, কারণ হচ্ছে যে একবার ভাড়া বাড়লে কমতে অনেক সময় লাগে। আর একটু কম বাড়ালে 11 পয়সা যেখানে বৃদ্ধি পাইছে কিলোমিটারে, এটা যদি হয়তো 5-6 পয়সা বৃদ্ধি করলে যাত্রীরাও একটু স্বস্তি পাইতো, আরও কিছু কম হয়তো আর কি। 2টা টিকিট 300 টাকা হওয়ার কথা, 320 টাকা লিখছি, যে জন প্রতি 10 টাকা করে রাজশাহী থেকে নয়া বাজার পর্যন্ত। আগে ছিল 160, 200, এখন 300 টাকা ভাড়া। এই রাজশাহী থেকে সাদাতপুর এখন 300 টাকা ভাড়া। এখন ধরো আমরা খুব অস্থির হয়ে গেছি, আমরা তো সাধারণ মানুষ। 11 পয়সা যদি নেই কিলোতে আমাদের সমস্যা হয় না, যদি এরা তো 11 পয়সা নেবে না, তার জন্য আরও বেশি, এই জন্যই তো সমস্যাটা আমাদের হয়ে যাবে। সরকার প্রতি কিলো 11 পয়সা বাড়াচ্ছে, যাত্রীর কাছে চাতে গেলে ভাড়া 1 পয়সাও বেশি দিচ্ছে না, খুব গন্ডগোল ফেসাদ চলেছে। প্রতি কিলোমিটারে যে আমাদের ভাড়াটা নির্ধারিত আছে, এটা তো আমরা উঠাতে পারি না। নাটোরে ভাড়া মনে করেন 109 টাকা ভাড়া, সেখানে আমাদের কিন্তু 50 টাকা, 60 টাকা, 70 টাকা, যদি আমাদেরকে 100 টাকাও দেয় তা আমাদের লাভ হবে, কিন্তু এ ভাড়াটাও তো দেন। সরকারের বর্ধিত ভাড়া চেয়ে যাতে আর অতিরিক্ত কোনো ভাড়া না নিতে পারে, সেজন্য যথাযথ কর্তৃপক্ষের আরও মনিটরিং জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সাধারণ যাত্রীরা। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। দেশের 5 অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই অঞ্চলের নদীবন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার সকাল 6:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয় রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়েও ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। ইরানের বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও অংশ নেবেন। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে যুদ্ধ বন্ধের বর্তমান আলোচনাকে এগিয়ে নেওয়া। এদিকে হরমুজ প্রণালী সক্রিয় করা সহ যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান।
পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান এই প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও বলা হয়েছে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের আশা তাসকিন মুস্তাফিজের অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেবেন দলের অন্য বোলাররা। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার টি-20। ছোট ফরম্যাটের বিশ্বকাপের পর এবারই প্রথম কোনো টি-20 ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল, তাই একটু বাড়তি সতর্কতা টাইগার শিবিরে। 2028-এর যে আমাদের মেন যে গোল ওয়ার্ল্ড কাপ, সেটা তো আমরা জানি যে এশিয়াতে না, সো ওইভাবে চিন্তা ভাবনা করব। আর ডেফিনেটলি যেহেতু আমাদের একটা বন্ডিং হয়েছিল খুবই ভালো, লাস্ট ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটাও খুব ভালো ছিল, তো চেষ্টা করব ওখান থেকে যেন এই টিমটাকে ভালো করে ধরে রাখা যায়। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেই দলে। ভবিষ্যতের ভাবনা থেকেই তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ, আব্দুল গাফফার ও রিপন মণ্ডল। তারা বাংলাদেশের জন্য বিগ অ্যাসেট, তো আমি চাই না যে তারা কন্টিনিউ ক্রিকেট খেলে ইনজুরি হয়ে ফিনিশ হয়ে যাক, কারণ সামনে জানেন আমাদের ওয়ানডে ফর্মেটে অনেক গেম আছে, টেস্টও আছে। তো এদিক দিয়ে চিন্তা করে আমরা কিছু কিছু জিনিসের চেঞ্জ করা শুরু করেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ অনেক দেরি, সো স্টিল এনাফ টাইম যে প্লেয়ারগুলোকে গ্রো আপ করার জন্য সময়, মানে ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ এই মুহূর্তে। এদিকে নিউজিল্যান্ড খেলবে একেবারে নতুন একটি দল নিয়ে, যে দল নিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সেরা হয়েছে তারা। সেই দলের কেবল সৌদি আছেন বাংলাদেশের বিপক্ষে। এছাড়া বাকিদের মধ্যে অধিনায়ক টম লাথামের অভিজ্ঞতাই শুধু বলার মতো, তবু জয়ের আশা অধিনায়কের কণ্ঠে। আমাদের অনেকে এখন বিশ্বের বিভিন্ন দেশে খেলছে, সবাই টি-20 পছন্দ করে। এই ফরম্যাটে বেশ অভিজ্ঞ তারা। এই সিরিজে ভালো করতেও ছেলেরা মুখিয়ে আছে। ওয়ানডের মতো টি-20তেও খেলা হবে দিনের আলোতে, তাই উভয় দলই রবিবার অনুশীলন করে দুপুরের তপ্ত রোদে। এর মাঝেই হয় ট্রফি উন্মোচন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। চমক রেখেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটের সফল ব্যাটার অমিত হাসান ও সাদা বলে সফল তানজিদ হাসান তামিম প্রথমবারের মতো ডাক পেয়েছেন লাল বলের দলে। অমিত হাসান প্রথম শ্রেণীর ক্রিকেটে 49 ম্যাচে 49-এর বেশি গড় নিয়ে 11 সেঞ্চুরি সহ করেছেন 3650 রান। দীর্ঘ বিরতি কাটিয়ে সাদা পোশাকে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। স্কোয়াডে অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে থাকছেন মুশফিক লিটন ও স্পিন আক্রমণে তাইজুল মিরাজের সাথে ফিরেছেন নাইম হাসান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী 8 মে মিরপুরে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে এই লড়াই। সিলেটে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে 16 মে। আগামী 3 মে ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরের আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।